হ্যালো সবাই। অবশেষে অনেকদিন পর আবারও দেখা হলো, মাঝখানে একটা সপ্তাহ গ্যাপ গেল। তো আমাদের ঢাকা কমিক্স আড্ডার অনেক ফিডব্যাক আমরা পাই, ভালো মন্দ ইত্যাদি। তো তার মধ্যে একটা ছিল যে আপনারা শুধু আড্ডা না করে যদি আরো কাউকে ইনক্লুড করা যায়, যেমন যদি আমাদের কোনো পাঠক এটার সাথে থাকতে চান বা কোনো ফ্যান আমরা যাই বলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার পাশে আছেন দুর্জয় ক্রিয়েটর তৌহিদুল ইকবাল সম্পদ, তিনি আছেন। এবং সেই সাথে আমরা অনেক খুঁজে অনেক চেষ্টা করেছি যে যাতে নাহিদুল ইসলাম ইমন এ যাতে না আসে, কারণ সে অনেকদিন ধরে টপ ফ্যানের মধ্যেই ঘোরাঘুরি করতেছে। কিন্তু এবারও তাকে আমরা বাদ দিতে পারি নাই, দেখা গেছে যে তার প্রশ্নটাই সত্যি ইন্টারেস্টিং ছিল। এবং সম্পদ ভাই সেটাকেই পছন্দ করেছেন, এবং ইমন অনেক কষ্ট করে সুদূর শনিরাকড়া থেকে এসছে আমাদের পান্থপথের শোরুমে। জি। আজকে আমার কথা সবচেয়ে কম, মূলত এখানে ফ্যান এবং ক্রিয়েটার তাদের কথাই হবে, আমি হয়তো একটু সূত্র ধরিয়ে দিব মাঝখান থেকে। তো সেখানে আমাদের আলাপটা দুর্জয় নিয়ে হতে পারে, এটা আপ টু ইউ বেসিক্যালি। তারপরে আরো একটা ইন্টারেস্টিং কমিক্স আছে, সেটা হচ্ছে নিশাচর। তো এটা নিয়ে আমরা কথা বলবো, প্লাস অন্যান্য যেসব প্রজেক্ট পাঞ্জিতে চলছে, প্রজেক্টের বাইরেও এটা লাইভ এনিথিং এভরিথিং রিগার্ডিং কমিক বুক আমরা আলাপ করতে পারি। তো আমি এখন অফ যাচ্ছি, আমি বলবো যে ইমন তার অভিজ্ঞতা এবং কি কি প্রশ্ন আরো আছে, বা কোনো থাকে না যে যদি তার সাথে দেখা হইতো, তাইলে যদিও তার সাথে আমার দেখা হয়েছে আমি যদি তারপরে তুমি কথা শুরু করতে পারো। আমরা এটা জাস্ট একটা মানে ক্যাজুয়াল আড্ডা, এটা কোনো হ্যাঁ। ইন্টারভিউ না কিন্তু। হ্যাঁ, তো ফিল ফ্রি। তো আমরা জানি যে 2022 সালে দুর্জয় 18-র মাধ্যমে দুর্জয়ের সিরিজের সমাপ্তি ঘটে। তো 2022-এ যে দুর্জয় 18 আসছে, সেটা লাস্টে লেখা ছিল যে আপনার সমাপ্ত। তো সেখানে আমরা আসলে দুর্জয়ের সমাপ্তিটা দেখতে পারি। মানে দুর্জয় সিরিজের মধ্যে দুর্জয় যে ক্যারেক্টারটা আছে সেটা সমাপ্তি ঘটে গেছে। এখন আমার কোয়েশ্চেনটা ছিল যে আফটার দ্য ইভেন্টস অফ দুর্জয়, সো কবির মনসুর কিভাবে তার লাইফ লিড করতেছে? সে কি আপনার অন্য 10 জনের মতো তার লাইফটা লিড করতে পারতেছে কোনো চ্যালেঞ্জেস ছাড়া? নিহারিকা আর সে কিভাবে তার লাইফটা লিড করতেছে, এটাই আমার কোয়েশ্চেন ছিল সম্পদ ভাইয়ের কাছে। আচ্ছা, যেহেতু আমার যতগুলা বই আছে কমিক ক্যারেক্টার সবগুলো আসলে একটা ইউনিভার্সের মধ্যে আমি রাখার চেষ্টা করছি। যেমন পাঞ্জারির থেকে যে মারুফ বেরোয়, অপসরি বেরোয়, এগুলোই দুর্জয়ের ইউনিভার্সই। তো দুর্জয় সিরিজ আকারে শেষ হয়ে গেলেও মারুফ এবং অপসরিতে দুর্জয়কে প্রায়ই দেখা যায়। যেমন সামনে আমার নেক্সট যেই বইটা বেরোতে যাচ্ছে সেটা হচ্ছে অপসরি 3। এটা পুরাটার মধ্যেই দুর্জয়কে বেশ ভালোভাবেই দেখা যাবে। দুর্জয় এরপরে কি করছে না করছে, ওর যে একটা পায়ে বড় ইনজুরি হয়েছিল সেটা ঠিক হয়েছে কি না হয়েছে, এগুলো কিন্তু দেখা গেছে অলরেডি। সেটা হচ্ছে মারুফ 6 গুপ্তবিদ্যা। হ্যাঁ। ওই বইয়ের মধ্যে কিন্তু দুর্জয়কে আমরা দেখাইছি যে অলরেডি সে অলমোস্ট রিকভার্ড। কারণ তার যে শিক্ষক, মার্শাল আর্টের শিক্ষক, ডাক্তার যদিও তাকে বলে দিছিল যে এই পা নিয়ে সে আর ভালোভাবে হাঁটতে পারবে না, কিন্তু তার যে মার্শাল আর্টের শিক্ষক সে তাকে মেডিটেশনের মাধ্যমে অলমোস্ট সুস্থ করে ফেলছে। এরকম একটা আমরা কিন্তু দুর্জয় 6 গুপ্তবিদ্যা বইয়ের মধ্যে, সরি মারুফ 6 গুপ্তবিদ্যার মধ্যে আমরা কিন্তু দুর্জয়কে আমরা এভাবে দেখতে পাইছি। আর অপসরিতে পুরা অপসরির মধ্যে এবার আর ক্যামিও না, অপসরি 3-এ দুর্জয়ের আর ক্যামিও নাই। এবার সে পুরা বইতেই মোটামুটি তার ভালো একটা বিস্তার পাওয়া যাবে। স্পয়লার না, এটা একটা বলা যায় যে টিজার, স্পয়লার না, টিজার। উল্টা টুইস্ট দিতে পারেন, খুবই সবাই কিনে দেখলে আসলে আছে আছে আসলে আছে। কবির মনসুর ইজ কামিং ব্যাক। দেখা যাক আবার যদি করা যায়। এখন ডিপেন্ড করে এটা ফ্যানরা কতটা চায় দুর্জয় আবার ফিরে আসুক কি না আসুক, এটা ফ্যানরা কতটা চায় ওটার উপর। আমি সবগুলোরই অপশন রাখছি, আমার সবগুলা বইতেই আমি অপশন রাখছি। যে যেমন নিশাচর, এটা কিন্তু আমি যখন করছি নিশাচর আমি মানে এক গল্পে শেষ করছি বইটা, এক গল্পে আমি শেষ করছি, গল্পটা এখানেই শেষ। বাট এটার লাস্টের একটা পেজ ইচ্ছা করি ক্লিফ হ্যাঙ্গারের মতো রাখছি, যে চাইলে আমি এটা আরো কন্টিনিউ করতে পারবো। এখন এগুলো না ফ্যানদের উপরে, ফ্যানরা যদি চায় আরো কন্টিনিউ করবো, ফ্যানরা যদি না চায় তাহলে আমি নতুন অন্য গল্প নিয়ে কাজ করব, যেটা আমি সবসময় করছি আর কি। অলরেডি অন্যান্য বই নিয়ে কাজ করছি, এই আর কি। প্রশ্নের উত্তর পাওয়া গেল কিনা? হ্যাঁ, একদম। আমার অবশ্য অনেক প্রশ্ন ছিল, আমি যেটা বুঝছি যে মাঝে মাঝে আমিও কিছু আমার প্রশ্ন করবো। আমার মনে হয় এটাকে কন্টিনিউ করুক, আমারগুলি আমি জমাই পরে বলি। না, ও তো একটা করলে এবার আপনি একটা করেন। আমারটা একদম আনসার পেয়ে গেছি আমি। আমার কোশ্চেনটা খুবই অন্য ধরনের, সেটা হচ্ছে একটা বেসিক প্রশ্ন সেটা করে নিই যে এইটার কোন ইন্সপিরেশন, যেমন আমার পড়তে গিয়ে অ্যাজ রিডার মনে হলো যে এখানে মাসুদ রানার কোনো
প্রভাব ছিল কিনা, যেহেতু আপনি কাজীদার সাথে অনেক আগে থেকে অ্যাফিলিয়েটেড এবং তার স্টোরি টেলিং বা হ্যাঁ, প্রভাব কাজ করছে কিনা? 100% করছে। ইনফ্যাক্ট এখানে আমি প্রথম পেজে এখানে বলেই দিছি যে এটা শ্রদ্ধেয় কাজী আনোয়ার হোসেন স্যারকে আমি ট্রিবিউট দিয়েছি এই বইটা, এবং এখানে এই নিশাচর যে মূলত মাসুদ রানার বেসড একটা, এটা আমি বইয়ের মধ্যে তো পরিষ্কার সেটা বারবার তুলে আনার চেষ্টা করছি, আলাদা পোস্ট দিয়েও সেটা আমি বোধহয় লিখছিলাম ফেসবুকে যে আমার বইয়ে কি এটা লেখা ছিল মাসুদ রানা ইন্সপায়ার্ড? মনে হয় না বইয়ে আলাদা করে এটা লেখা নাই। দ্যাটস দ্য থিং, বইয়ে আলাদা করে এটা লেখা নাই, কিন্তু ওই যেহেতু আমি এটা তাকে ট্রিবিউট দিছি, ওই ট্রিবিউট দিয়ে মানুষ ওটা বুঝে নাই যাতে যে দিস ইজ এ ট্রিবিউট, সো ওইটা থাকার কথা, কিন্তু 100% মাসুদ রানার কপি বা ওরকম কিছুই না, একটা প্রভাব, হ্যাঁ ইন্সপিরেশনের যে আমি যে ওইটার থেকে প্রভাবিত, ওইটাকে ভালোবেসে যে এটা করা, ওই জিনিসটা এর মধ্যে আমি রাখার চেষ্টা করছি, এবং যারা পড়ছে পাঠকরা আমাকে বলছেন আর কি যে হ্যাঁ ওরকম একটা আমেজ পাইছে তারা। রাইট রাইট। এবং আই উড লাভ টু সি মোর বুকস, মেবি অবশ্যই নিশাচর ক্যারেক্টার তো বটেই, বাট খুবই একটা পাঠক হিসেবে শখ ছিল যে মাসুদ রানার একটা বিগ ভলিউম, জানি না এটাকে কখনো আপনার করার প্ল্যান আছে বা মাসুদ রানার একটা খুব থাকে না যে বুঝতে পারছি কোনো একটা গল্প যেটা আপনার পছন্দ, বুঝতে পারছি, করার কোনো প্ল্যান বা ভাবনা কখনো আসছিল কিনা? আমার 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 সত্যি বলতে কি, আমি চেষ্টা করি সবসময় যে আমার নিজের গল্প নিয়ে বই করা। আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে তো ভালোবাসি, তাদের তো লেজেন্ড এবং তাদেরকে সবার উপরে রাখি, এবং তাদের থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি যেভাবে বুঝি, হুমায়ুন আহমেদের বাকের ভাই নিয়ে যদি একটা কমিক হয়, অবশ্যই অসাধারণ একটা কমিক হবে, কিন্তু ওই আমি ওটা না করে যদি আমার নিজের একটা ক্যারেক্টার দিয়ে করি, সেটা হচ্ছে আমার নিজের একটা সৃষ্টি হবে আর কি। আমি যদি ট্রিবিউট দিতে গিয়ে নিজের লাইফের একটা বড় অংশ ওটার পিছনে দিয়ে দিই, আমার কাছে মনে হয় যে আমি ওটা কেন করবো আমি বুঝি না আর কি, যে ওটা করাটাকে আমি কোনোভাবেই খারাপ বলতেছি না, করাটা একটা বিরাট বড় একটা সুযোগ যদি কেউ এটা করতে পারে। মাসুদ রানা নিয়ে কেউ যদি কমিক করতে পারে, বা হুমায়ুন আহমেদের কোনো গল্প নিয়ে যদি কেউ কমিক করতে পারে, তার জীবনের এটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি, এটা আমি মনে করি। কিন্তু আমি অপরচুনিটি পাইও নেই না, কেন যে নেই না, মানে আমি জাস্ট, আমার কাছে মনে হয় ভিতর থেকে কেউ একজন বলে যে তুই নিজের একটা কিছু নিয়ে কর, মানে তারা তো অলরেডি লেজেন্ড, তেল মাথায় তেল দেওয়ার মতো হলো না ব্যাপারটা, তারা তো অলরেডি, আমি যদি কমিক না করি, মাসুদ রানা নিয়ে আমি যদি কমিক না আঁকি, ওটা মাসুদ রানাই থাকবে, কিন্তু নিশাচর যদি আমি না লিখি, এটা তার করে লিখবে। হ্যাঁ, আপনার যখন মানে কমেন্ট করা হচ্ছিল যে প্রশ্নগুলা, ওটার মধ্যে একটা কোয়েশ্চেন আমি ইন্টারেস্টিং পেলাম, যদিও উত্তর পেয়ে গেছি, তো আমি কোয়েশ্চেনটার আবার জিজ্ঞাসা করতেছি। তো আমার কোয়েশ্চেনের কয়েক কমেন্টের নিচে একজন লিখেছে যে অহনার ফ্যামিলিকে দেখান, এইটার ব্যাপারে আমি আসলে যাব, আমার কোয়েশ্চেনের সাথে এটার মানে কানেকশন আছে যে পরবর্তীতে কি হয়েছে দুর্জয় সাহেব আর কবির মনসুরের সাথে। তো আশা করি যে পরবর্তী যে এইগুলো আসবে ওটাতে দেখা যাবে, এটাই তো উত্তর মেবি। না আসলে কি হয় কি, যে ওটা তো একটা থাকে যে আমি নেক্সট কখনো লিখলে হয়তো দেখাইলাম ওই ক্যারেক্টার গুলার কি হইলো না হইলো, ওগুলো হয়তো দেখাইলাম, কিন্তু ওই সম্ভবত হুমায়ুন আহমেদ স্যার বা কেউ একজন এরকম বলছিল, মানে ক্যারেক্টার একটা লাস্টে এমন ভাবে রেখে দেয় ওনারা ওনাদের বইগুলাতে, যে ওইটা পাঠক পরে চিন্তা করবে, ওটা নিয়ে কল্পনা করবে। হ্যাঁ, মানে পাঠকের জন্য ওইটা একটা জায়গা রাখা, কে বলছিল আমার মনে নাই, কিন্তু পড়ছিলাম কোথাও একজন, ওনারা কেউ বলছিলেন যে পাঠক ওইটা নিয়ে কল্পনা করতে করতে যে সময়টা কাটায়, এটাও কিন্তু বইয়ের সাথে ক্যারেক্টার গুলোর সাথে তার একটা বন্ডিং তৈরি হয়। তো সবই বলার দরকার নাই, কিছু রেখে দিলাম, এটা নিয়ে আপনি ভাবেন, এক একজন এক এক ভাবে ভাববে, ওগুলাও তাদের মনের ভিতরে একটা গল্প তৈরি হবে, তো এটা তাদের আরেকটা বন্ডিং তৈরি হবে, ওইভাবে আর কি রেখে দিলেও চলে এই আর কি। আর কোনো কোশ্চেন? না, আমার না, আমি আসলে আমার কিছু জিনিস জানার আছে, যেমন আপনি যে পুরোপুরি ড্রয়িং রিলেটেড, আপনার ড্রয়িং এর লাইফ মানে কমিক্স বলে বা ইত্যাদি, আপনার রুটিনটা কি, মানে কিভাবে আছে না যে আপনি কি ফিক্স রুটিনে থাকেন যে এতটা থেকে এতটা এরকম, মানে প্রসেসটা কি আপনার ড্রয়িং এর কাজের একটা শুরু যখন করেন শুরু থেকে শেষ, মেবি এই বইটা অথবা দুর্জয় যেটাই বলে, আপনার প্রসেসটা একটা বই শুরু থেকে শেষের আমার যে প্রসেস, আচ্ছা আমি সবার আগে শুরু করি স্ক্রিপ্ট দিয়ে। স্ক্রিপ্ট আমার ভাবতে হয় যে গল্পের মেইন প্লটটা কি হবে, মানে আমার সবার প্রথমের ফোকাসটা থাকে গল্পে। গল্প যদি ভালো না হয় আমি যত সুন্দর ড্রয়িং করি ম্যাটার করে না, আমি সবসময় বেশি চেষ্টা করি গল্প ভালো করার, আর ড্রয়িং ইমপ্রুভ করার, ওটার চেষ্টা তো আমার সারা জীবনে চলবে। তো আমি কিন্তু আসলে লেখক না, কমিক মানে আর্টিস্ট আগের থেকে ছিলাম, আর্টও খুব একটা ভালো আমার নিজের কাছে লাগে না,
কিন্তু গল্পের তুলনায় আর্ট ভালো আর কি, এটা সবাই জানে। কিন্তু ওই গল্পটাকে ইমপ্রুভ করতে গিয়ে আমার গল্প অনেক লিখতে হয়েছে, এবং ওই গল্পটার প্রতি আমি বেশি জোর দিই, কারণ আমি জানি যে আমার দুর্বলতা আর্টের থেকে গল্পতে বেশি। তো এখন আমার গল্প আগের থেকে ভালো হচ্ছে, এটা আমিও বুঝি। হ্যাঁ, আগে প্রথম দিকে যতটা হইতো তার থেকে এখন বেটার হচ্ছে। প্রথম দিকে ড্রয়িং যেটা ছিল, আপনার একটা জিনিস হয়তো লক্ষ্য করবেন, আমার প্রত্যেকটা বইতে কিন্তু কাজের ইমপ্রুভমেন্ট চোখে পড়ে। তার মানে এটা সবাই বলে, হ্যাঁ, তার মানে আমি নিজে স্যাটিসফাইড না। মানে গল্প এবং আর্ট দুইটাতেই কিন্তু আপনারা দেখবেন যে আমার সেই যে প্রথম বই যেটা বেরোয়ছিল মারুফ আর দের ব্যাটারি, 1 নম্বর মারুফ, ওইটার ড্রয়িং দেখেন আর মারুফ 7-এর ড্রয়িং এবং গল্প দেখেন, গল্প এবং ড্রয়িং দুইটাই ইমপ্রুভ করছে, অনেক ইমপ্রুভ করছেন। প্রতিটা বই ইমপ্রুভ করে। হ্যাঁ। অবসরে 1-এর থেকে 2 বেটার, 2-এর থেকে 3 বেটার হবে। দুর্জয় এরকম 1 থেকে 18 পর্যন্ত একটার থেকে আরেকটা বেটার হইতে হইতে গেছে। So, আমি সবসময় চেষ্টা করি ইমপ্রুভ করার। এখন আগের প্রশ্নে ফিরে আসছি যে কিভাবে করি। 1 নম্বর স্ক্রিপ্ট কিভাবে লিখি, কম্পিউটারে বসেও লিখি, মোবাইলেও লিখি। মোবাইলে ফ্রি অ্যাপ আছে একটা WPS, ওইটা MS ওয়ার্ড এর একদম ডুপ্লিকেট, এবং ওইটা পিসিতেও ইউজ করা যায়, মোবাইলে লেখা যায়। ওইটাতে আগে লিখতাম, বাট গুগল ডক্স বেটার। গুগল ডক্সে আরো বেটার, অলওয়েজ ওখানে থাকবে যে আমি এখানেও লিখতেছি, মোবাইলে লিখতেছি, আবার ইয়েতেও লিখতেছি, কম্পিউটারও একই ফাইলের মধ্যে আপডেট করতেছি। তো গুগল ডক্স বেটার। ওইটার মধ্যে স্ক্রিপ্ট লিখি। স্ক্রিপ্ট লেখার আমার সিস্টেমটা হচ্ছে অল্প কয়েকটা শব্দে মেইন যে প্লট ওইটা তুলে ধরি। এটা যদি সবচেয়ে কম শব্দ যদি বোঝানোর চেষ্টা করি, গল্প কি? গল্প হচ্ছে কনফ্লিক্ট। দুইটা মানুষের কনফ্লিক্ট হতে পারে, দুইটা আইডিওলজির কনফ্লিক্ট হতে পারে। তো এই কনফ্লিক্টটা কি, এটা যদি আপনি খুঁজে বের করতে পারেন গল্পের মেইন কনফ্লিক্ট কি, তাহলে আপনি গল্পটা যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারবেন। শুরুর থেকে লেখেন বা শেষের থেকে লেখেন, এটা হচ্ছে পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে গল্পের যে আপনার এন্ডিংটা, এইটা আগের থেকে ফিক্স করতে পারলে ভালো। আপনি অনেক কিছু করে ওই জায়গায় আসতে পারলেন, এইটাই একমাত্র প্রসেস না। আরেকটা প্রসেস হচ্ছে যে আপনি লিনিয়ার করতে থাকলেন, বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকলো, ক্যারেক্টার গুলা তাদের নিজস্ব বুদ্ধিমত্তায় কে কি করার কথা অটোমেটিক সে করলো এবং একটা নির্দিষ্ট জায়গায় যে পৌঁছলো। আমি এইটা বেশি করি। আমি ফিক্সড এন্ডিং এ কখনো দিনই শেষ করতে পারি না। স্ক্রিপ্ট আমি একটা স্ক্রিপ্ট না হইলেও 10 বার লিখি। একটা স্ক্রিপ্ট লেখার পরে যখন দ্বিতীয়বার লিখি তখন দেখি যে আমার আগের বার অনেক প্লট হোলস ছিল যেগুলো আমি বুঝি নাই। দ্বিতীয়বার লিখলে ওগুলো ঠিক হয়ে যায়। তৃতীয়বার চতুর্থবার এরকম 10 বার যখন হয়ে যায় তখন দেখা যায় আগের থেকে অনেক রিফাইন্ড একটা স্ক্রিপ্ট হয়েছে। ওইটা নিয়ে আমি যখন কমিক করতে যাই, ড্রয়িং গুলো যখন করা আমি শুরু করি, যখন আমি ওই এনভায়রনমেন্টে ওই ক্যারেক্টারটা ওই জায়গায় আঁকি, তখন দেখি যে এখানে তো এই জিনিসটা হইতে পারতো। ওই এনভায়রনমেন্টে ওই ড্রয়িংটা, যেমন একটা মানুষ খুন হয়েছে, সেখানে হয়তো ডিটেকটিভরা ওইটা তদন্ত করতে আসছে, ওই এনভায়রনমেন্টে ড্রয়িং করার পরে ওই জায়গায় জায়গায় ক্যারেক্টার গুলো দাঁড় করানোর পরে তখন আমি বুঝি আরে এখানে জানলাটা খোলা, এখানে তো একটা কিছু বসানো যাইতো, বা এখানে তো একটা গল্প থাকতে পারে। এই জিনিসটা স্ক্রিপ্ট লেখার সময় আমার মাথায় কোনোদিনও আসবে না, তখন স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন স্ক্রিপ্ট লেখার সময় আমি আরেকটা কাজ এটা ইদানিং করতেছি, সেটা হচ্ছে যে গল্পের যে মূল চরিত্রগুলা, এদের যা যা বৈশিষ্ট্য ওগুলো লিখে ফেলি। এর এই বৈশিষ্ট্য, এই চরিত্রটা বেশি কথা বলে, এই চরিত্রটা বেশি টেনশন করে, মানে লিখে ড্রয়িংটা করা, তার আউটলাইনটা করা, মানে চরিত্রগুলোর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি যে এই চরিত্রটা আসলে কিরকম। এ খুব হাইপার অ্যাক্টিভ, এ লাফায় খালি, আর এ খুব ধীর স্থির, এই ধরনের। তো ওই দুইটা চরিত্র যদি দুইজনের চরিত্র দুরকম হয়, একজন লাফায় বেশি আর একজন ধীর স্থির, তো দুইজনে কিন্তু একই সিচুয়েশনে একই ডিসিশন নেবে না। তো সিচুয়েশন অনুযায়ী একজন ভুল করবে আর একজন ঠিক করবে। তো ওইভাবে সিচুয়েশনে যখন তারা ডিসিশন নেবে তখন স্ক্রিপ্টও চেঞ্জ হয়ে যাবে। এইভাবে করে আমি মানে চরিত্রগুলা, মেইন চরিত্রগুলার বৈশিষ্ট্যগুলা আগে লিখে ফেলি যে এই চরিত্রের এই বৈশিষ্ট্য, 7-8টা চরিত্র হয়তো থাকবে একটা গল্পের মেইন চরিত্র, এদের বৈশিষ্ট্য এরকম, এরা এই সিচুয়েশনে পড়বে, এই সিচুয়েশনে পড়বে। মেইন কনফ্লিক্ট তো আগে ঠিক করে নিয়েছে, কনফ্লিক্টটা এইটা ছিল, তারপরে এই প্লট, এই সিচুয়েশন, এই ঘটনা, এখানে এই ক্যারেক্টার এটা করবে, এখানে এই ক্যারেক্টার এটা করবে, এখানে এই করতে করতে দেখা যায় যে একটা এন্ডিং এ যে পৌঁছায়। প্রথমে আগে বলছে যে একটা এন্ডিং ফিক্স করে নেওয়া ভালো, কিন্তু আমি যখন ওই কমিক আঁকতে যাই তখন লাস্টে দেখা যায় যে ওই ক্যারেক্টারগুলো নিজেরাই নিজেদের স্ক্রিপ্ট লেখে এবং এন্ডিংটা যা ভাবছিলাম তার থেকে বেটার কিছু হয়। গল্পের টুইস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আপনার পুরো গল্পে যদি একটাই টুইস্ট থাকে, এই গল্পটা মানুষ খাবে না। অনেক টুইস্ট চেষ্টা করতে হবে রাখে, আবার খুব বেশি হইলেও খাবে না, অতিরিক্ত থাকলেও ওটা বিরক্তিকর লাগবে। আপনার টুইস্ট 2-3টা রাখবেন গল্পে, কিন্তু 2-3টা টুইস্ট হইতে হবে টুইস্টের মতো টুইস্ট, যেটা আসলেই মাথা হ্যাং খায়। এরকম টুইস্ট আপনার চিন্তা করে বাইর করতে হলে একটা স্ক্রিপ্ট 10 বার লিখতে হবে, নাহলে হবে না। তো নাহলে জিনিসটা নিয়ে আপনি নিজেই ওটার ভিতরে ঢুকেন নাই আর কি। হ্যাঁ, তো ভাবতে হবে। এই দেখা যায় স্ক্রিপ্টের পিছনে আমি লিখতে আমার 1 মাস পার হয়ে যায়। ক্যারেক্টার গুলা ভাবতে ভাবতে আমার ওই 1 মাসের মধ্যেই
স্ক্রিপ্ট আর ক্যারেক্টার বৈশিষ্ট্য এগুলো হয়তো হয়তো এক মাথা আর তারপরে শুরু হয় ড্রয়িং, এই ক্যারেক্টারটা দেখতে এরকম হবে, এই ক্যারেক্টারটা পোশাক এরকম হবে, এগুলো তো দেখা যায় আরো 1 মাস পরে। এখনো কিন্তু কমিক আঁকাই শুরু করি নাই, কমিকের কত পেজ হবে না হবে। নেক্সট স্টেপ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কমিকের থাম্বনেইল। সেটা আমি অনেকবার করার ট্রাই করছি, কিন্তু পরে দেখছি যে আঁকতে গেলে দেখা যায় ওর থেকে ভালো কিছু আঁকা যাচ্ছে, তখন থাম্বনেইল বাদ আবার আঁকতে হচ্ছে। তো এটা একটা প্রবলেম। এটা হচ্ছে যখন গ্রুপ ওয়ার্ক করে, কেউ একজন গল্প লেখে, আরেকজন ড্রয়িং করে বা পেন্সিল করে, আরেকজন ইঙ্ক করে, আরেকজন কালার করে, আরেকজন টেক্সট করে, তাদের জন্য এই প্রসেসটাই ঠিক যে আগে থাম্বনেইল করতে হবে, পরে ওইটাই ভালো হোক মন্দ হোক আর ভাবা যাবে না, ওইটাই ফলো করতে হবে। কিন্তু যখন একজনে সব কাজ করতেছে তখন দেখা যাচ্ছে যে আসলে ওই চেঞ্জ করা পসিবল করে দিবি। আমি থাম্বনেইলটা পারি না, থাম্বনেইল অনেকবার ট্রাই করছি, এবারও ট্রাই করছি না, মানে আমি দেখছি যে কমিক আঁকতে গেলে ওর থেকে বেটার কিছু আসতেছে। তখন লাস্টে যে কমিক আঁকা শুরু করি, আর কমিক আঁকা যখন শুরু করি একটা পেজ একবারে কমপ্লিট করে তারপর নেক্সট পেজে যাই। মানে একদম একদম একটা পেজ একদম কমপ্লিট, হ্যাঁ, পেন্সিল ইঙ্ক কালার টেক্সট বসে একটা কমপ্লিট করে ফেলে তারপর নেক্সট পেজে যাই। কমিকের কভার আঁকি একেবারে বই শেষ করার পরে, যেটা সবাই চায় যে আগে কভারটা দেন, আগে কভার এঁকে দেখছি, বই শেষ করার পরে দেখা যায় যে অনেক কিছুই ঘটছে যেগুলো কভারে নাই, তখন কভারটা আবার রাখতে হয়, সেকেন্ড টাইম আবার রাখতে হয়। এবারও সেই ভুল করছি, আমি সারাদিন লাগে একটা কভার রাখছি যেটা আবার ফেলে দিতে হবে, আবার রাখতে হবে। এইভাবে আর কি আমার প্রসেসটা হচ্ছে মেনলি। অনেক বেশি কথা মনে করে না না, এটা ইনফ্যাক্ট আমি তো এখানে অনেক কিছু কপি করবো না, আমার তো লেখা ড্রয়িং সবগুলাতেই প্রচুর জিনিস শেখার আছে। তার মধ্যে একটা হচ্ছে যে স্ক্রিপ্টে যে আপনি প্রায় মাসখানেক সময় দেন, যেটা আমরা আর্টিস্টরা মনে করি লেখা আবার কি আঁকলেই তো হয়ে যাচ্ছে, সেটা যে একটা রং আইডিয়া। যেমন এটা একটা খুব ভালো মেসেজ। আর একটা খুব গুড থিং যেটা যে যেটা অলরেডি আছে ওটার উপর করা যায়, বাট ওয়াই নট ইউর অরিজিনাল, তাই না? হ্যাঁ, মানে হুমায়ুন আহমেদ কাজী জেনারেশন এনারা লেজেন্ডই থাকবেন, আমরা এদেরকে নিয়ে কিছু না করলে এদের বই যদি কেউ না পড়ে ইন্টারন্যাশনালি তারা লেজেন্ড থাকবেন। তো যারা করতে পারবে, এদের বই নিয়ে কেউ যদি কমিক করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কমিক করে কি আসলে জাস্টিস করা সম্ভব? মাসুদ রানা নিয়ে একটা কমিক করলে অ্যাকচুয়ালি কি জাস্টিস করা সম্ভব? মাসুদ রানা নিয়ে মুভি বানানো হয়েছে, নাটক বানানো হয়েছে, 3 গোয়েন্দা নিয়ে নাটক করেছে, আসলে কি জাস্টিস মনে কিন্তু আলাদা একটা ইমপ্রেশন অলরেডি ঢুকে গেছে। ওইটাই এখন এক্স্যাক্টলি ওইটা তুলে আনা কি পসিবল? আমি আমারটা নিয়ে পারবো, আরেকজনেরটাকে আমি পারবো আসলে? আমি যেভাবে বুঝতেছি উনি কি ওইভাবে লিখছিলেন, আসলে ওই অনেক চিন্তার থেকে করা হয়নি আর কি। এমন না যে মানে অনেক সময় অনেক ব্যাপার পাইছি যে করো, এটা নিয়ে করো, করিনি আর কি, নিজেরটা নিয়ে করতে ভালো লাগে বেশি। আচ্ছা, আমি এখন ইমনকে কিছু প্রশ্ন করি। ইমন তো বাংলাদেশের কমিক্সের একজন কালেক্টর। হ্যাঁ, কালেক্টর হিসেবে মানে তোমার মূল্যায়নটা কি? আমি খালি দুর্জয় বলতেছি না, সব নিয়ে যাচ্ছে না, যে তুমি তো অনেক আগে থেকেই ফলো করো, যে আমাদের কমিক্সের অ্যাজ রিডার তুমি কি দেখতেছো যে এটা বেটার দিকে যাচ্ছে বা ঘাটতি হচ্ছে, বা মনে করো যে কি কি হওয়া উচিত? এগুলো যদিও আমরা আগেও আলাপ করছি, বাট এইখানে এসে যেহেতু রিসেন্টলি তুমি আরো কিছু কমিক্সের বিপণন ইত্যাদি অনেক কিছুর সাথেই ইনফরমালি হলে যুক্ত ছিলাম, সেইখানে তোমার কোনো নতুন মূল্যায়ন আসছে কিনা? যে এটা একটা, যেমন আমি যদি আর্টিস্ট, পাবলিশার, পাঠক, আর মোটামুটি 3টা পার্টি এখানে আসছে কিন্তু, তাই না? তো সেইখানে কোনো কিছু আছে না যে এইগুলা চেঞ্জ হওয়া উচিত বা এইটা অ্যাড হওয়া উচিত? সেটা আর্টিস্টকে বলতে পারা যায়, বা আমি অ্যাজ পাবলিশারও অ্যান্সার দিতে পারি। আমাদের কাছে কোশ্চেন আছে, হ্যাঁ, এটা আমরা হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি অনেক আপনার আগায় যাচ্ছে কমিক্সের দিক থেকে। কারণ আমি যখন কালেকশন শুরু করি, আমি আমার স্টোরিটা বলি। আমি কিশোর আলোতে দুর্জয়ের একটা আপনার ধারাবাহিক একটা সিন দেখছিলাম, 3 পার্টে দুর্জয় বের হয়েছিল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2014 সালের। তো ওটাতে আমি দুর্জয় 1-এর আমি লাস্টের কিছু প্যানেল দেখছিলাম। তো এটার পরে আমি আসলে এরপর থেকে কালেকশন শুরু করছি। তো 2017 সালে আমি জীবনে প্রথমবার রকমারি থেকে কিছু অর্ডার দেই, আর ওইটা ছিল দুর্জয় কমিক্স পুরো সেট। তো আমার স্টোরিটা একটু মানে বলি। তো শুরুতে আমার এই যে আপনাদের দেখবেন এখানে দুর্জয়টা আছে, আপনাদের কি বলে যে কোনো কমিকের পিছে আপনাদের একটা থাকে, কভারগুলো থাকে। তো আমি করতাম কি, আপনার কভারগুলোর দিকে তাকায় থাকতাম যে এটা কবে কালেক্ট করব, এটা কবে কালেক্ট করব, এটা কবে কালেক্ট করব, মানে মিন পিসাসটা কেমন হতে পারে, মানে আমার কাছে তো নাই, কেমন হতে পারে, দেখে যতটুকু একটা গেস। তো আমার তখন আমি মাত্র ক্লাস 4-5-এ পড়ি। তো তখন আমাকে তো কমিকের জন্য টাকা দিবে না। তো বইমেলায় আমি প্রথমবার যাই 2016-তে মেবি, তখনও ঢাকা কমিক্স আমি দেখলাম কিন্তু কালেক্ট করতে পারি নাই। তো অনেকে আছে আমার, যখন আমি কোনো কিছু আপলোড করি, মানে আমি আপনাদের থেকে তো সবকিছুই কালেক্ট করে আমি এটা পোস্ট করি যে এটা কালেক্ট করলাম, কমেন্টে অনেকে বলে যে
ইস আমি কালেক্ট করতে পারলাম না, ইস আমি এটা করতে পারলাম না। তো তাদের প্রতি আমার একটা, তাদের জন্য আমার একটা কথা হলো, আপনারা একটু ধৈর্য রাখেন, ঠিক আছে, ধৈর্য রাখেন। আমিও এমন পরিস্থিতিতে ছিলাম যে আমিও কমিক কালেক্ট করতে পারতাম না। আমি শুধু তাকায় থাকতাম, আপনার কভারের দিকে তাকায় থাকতাম। দুর্জয় 1 কিনছি, 2 কিনতে পারি নাই, 5 কিনছি, 6 কিনতে পারি নাই, ঠিক আছে। তো সেখান থেকে আমি আজকে এই পর্যায়ে আসছি, আমার কাছে ঢাকা কমিক্সের সব কমিকই আছে। তো এইখানে আমি আসার পর আমি দেখতেছি যে এখন বর্তমানে আপনার দুইটা পার্টে ভাগ হয়ে গিয়েছে। একদল আছে আপনার মনে করেন কালেক্টর, আমি একজন যে কালেক্ট করতে হবে আমার, ঠিক আছে। যেমন মাঝে মাঝে অনেক পাবলিকেশন আছে যে অনেকগুলা এডিশন বের করে। ঢাকা কমিক্সে মাঝে মাঝে আপনারা যখন রোহান রোহানের একটা ছিল, 2টা এডিশন ছিল কভার। তো এইখানে কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে, এক পার্ট চলে যাচ্ছে পার্ট এ তে, আর এক পার্ট আছে পার্ট বি তে। সো আমাদের কালেক্টররা আমরা এখানে 2টা পার্টি আছি। সো এইখানে যেটা আমি বুঝাতে চাইতেছি, তো অনেকে আছে যে এখন কমিক কালেকশনটা লিমিটেড করে দিছে, একদমই লিমিটেড। মানে তারা আগে শোনে যে কমিকটা কি ভালো হয়েছে কি ভালো হয় নাই, খারাপ হয়েছে কি খারাপ হয় না, ওয়ার্থ বাইং অর নট ওয়ার্থ বাইং। এই জিনিসটা দেখা যাচ্ছে, যে জিনিসটা আগে আমাদের যখন আমি কালেক্ট শুরু করছিলাম তখন এই জিনিসটা ছিল না। যে এখন আপনার অনেকে একটা এই যেমন দুর্জয় 18 এটা নেওয়ার আগে অনেকে ভাবে যে এটা নিব, তো এটা হেজিটেশন ফিল করে, এটা নিয়ে কি আমি আমার 200 টাকা কভার প্রাইস লেখা আছে, এটা নিয়ে কি আমি ধরা খাবো নাকি, এটা মানে অনেকে এটা ভাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা হয়ে গেছে। সো এটা দূর করার জন্য আপনার কিছু কমিক রিভিউ পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনার রেগুলারলি ভিডিও আপলোড হইতেছে। কমিকবাসী আছে সেখানে আপলোড হইতেছে, সেখানে আপনার মানে প্রত্যেকটা কমিকের রিভিউ আসতেছে, ওইখানে বলে দেওয়া হইতেছে যে ওয়ার্থ বাইং অর নট ওয়ার্থ বাইং, যার কারণে আপনারা সহজে কালেক্ট করতে পারতেছে। যে মানে হ্যাঁ এটা ভিডিওটা দেখে নিলাম, ভিডিওতে কিছু পেজও দেখানো হয়েছে, হ্যাঁ এটা কালেক্ট করা যায়, ঠিক আছে। মানে আমি এখন আগে যেমন সবাই সব কালেক্ট করতো, তো এখন আস্তে আস্তে জিনিসটা খুব লিমিটেড হয়ে গেছে, মানে কালেকশনটা খুবই মানে লিমিটেড হয়ে গেছে। আমাদের উচিত কালেকশনটা বাড়ানো, মানে যারা যারা কমিক কালেক্ট করতেছে আমাদের উচিত যে কমিক কালেকশনটা বাড়ানো, ঢাকা কমিক সহ অন্যান্য যে কমিক পাবলিকেশন আছে সেগুলোকে সাপোর্ট করা। আমি 14 সাল থেকে আসি, বর্তমানে 25 সাল পর্যন্ত আসি, অনেক পাবলিকেশন আসছে, এর মাঝে অনেক কমিক পাবলিকেশন ছিল, অনেক কমিক পাবলিকেশন বন্ধ হয়ে গেছে, অনেকে স্ট্রাগল করতেছে, ঠিক আছে। তো এই ইন্ডাস্ট্রিতে আপনার যদি কমিক কালেক্ট না করে, মানে আমরা কালেক্টররা যদি কমিক কালেক্ট না করি ঠিক মতো, তাহলে দেখা যায় যে একটা পাবলিকেশন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আমার অনেক দেখা পাবলিকেশন আছে যেগুলো আপনার মানে কাস্টমার বা কিংবা সেল না দেওয়ার কারণে অফ হয়ে গিয়েছে, যেটা আসলে আমার কাছে খুব খারাপ লাগে। সো আমার রিকোয়েস্ট সবার কাছে যে বাংলা কমিক কালেক্ট করুন এবং বাংলা কমিক সাপোর্ট করুন, এই আর কি। এটা তো হলো আমাদের কিছু করার নেই, কালেক্ট করবেন। আমাদের একটা প্রশ্ন আছে কিনা, যেটাকে কথার কথা যে কেউ বললো যে আপনারা প্রতি মাসে একটা কিছু নিয়ে আসেন, তারপর কেউ বললো একটা এটা করেন, যেটা সব ক্ষেত্রে প্র্যাকটিক্যাল না, কিন্তু তারপরও মানে যেহেতু এখন দুই দিকেরই কিছু আইডিয়া তোমার হয়েছে বলে আমরা মনে করছি, যে এরকম কোনো প্র্যাকটিক্যাল কোনো সাজেশন বলি বা যাই বলি কোনো টিপস, তাই না? মানে এরকম কিছু আছে এইটাতে আমি বলি যে রেগুলারিটি একটা বিষয় আছে, রেগুলারিটি যে একটা পাবলিকেশনে রেগুলারলি একটা কিছু করতেছে, রেগুলারলি বলতে আপনার প্রতি বা সাপ্তাহিক না, মাসিক কিছু বা 2 মাসে অন্তর একটা কমিক, এটা করলে ভালো হয়। যেমন রিসেন্টলি ঢাকা কমিক শঙ্কর কমিকটা করেছে, আবার পিশাচ কাহিনীটা মানে চালু করতেছে, এখন আসতেছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ আমরা লাস্ট পিশাচ কাহিনী থেকে কমিক পাইছি হলো আপনার সংঘটা অনেক আগে 2020 সালে, তো 20 সালে পাইছি, আর এখন 2025 চলতেছে। আর এর মাঝে আমি যদি ঠিক থাকি কিশোর আলোতে একটা আসছিল, পিশাচ একটা ছোট গল্প আসছিল, তো এই কারণে আসলে ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি হয়ে যায়। এটা কমানোর জন্য আমাদের উচিত যে রেগুলারলি অ্যাটলিস্ট 2 মাস অন্তর, মানে 1 মাসে সম্ভব না হলেও অ্যাটলিস্ট অল্টারনেট মান্থে একটা করে ইস্যু বা একটা করে ইস্যু আনলেই হয়। যেমন পিশাচ কাহিনীটা যদি এখন রানিং হয় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ অনেক দিন থেকে এটা স্টাক ছিল। তো এখন আমি দেখলাম যে মেহরাব সিদ্দিকী সাবিত ভাইয়া করতেছে, ওনার আর্টওয়ার্কটা আমার কাছে খুব ভালো লাগে। উনি ইব্রাহিম সিরিজটা শেষ করেছে, আমার কাছে ওনার আর্টওয়ার্কটা পার্সোনালি খুব ভালো লাগে। সো উনি কন্টিনিউ করতেছে, তো আমার কাছে মনে হয় ভালো কিছুই হবে। আর আমি
ওয়েট করতেছি ওইটার জন্য। আর আমি চাইবো যে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যেন তাড়াতাড়ি যেন পিশাচ কাহিনীটা প্রতি মাসে বা 2 মাস মতো মাসে না হলে মানে হ্যাঁ, হ্যাঁ বলে রাখি আমাদের হ্যাঁ রেগুলার হচ্ছে হ্যাঁ at least 1 month পর পর হলো আমরা আনতে চাচ্ছি। এবং প্রিন্টিং জনিত কিছু বিপদ আছে, বিপদ বা কি বলবো, যেমন এই বছর বইমেলা হবে কি হবে না হ্যাঁ এখন শিওর না। সেই ক্ষেত্রে আমাদের একটা খুবই কি বলা যায় একটা বেপরোয়া একটা পলিসি বা স্ট্র্যাটেজি হচ্ছে আমরা যেটাই করব এটা আমরা ফর ফ্রি আপলোড করে দিব, পরে কখনো প্রিন্ট করলাম। কারণ প্রিন্ট করা যাচ্ছে না বলে আমরা আঁকতে পারছি না, এটা কখনোই এই লিমিটেশন আমরা ঢুকতে চাই না। তো দেখা যাক কি হবে। এটা আর্টিস্ট হিসাবে আপনার কাছে কোশ্চেন, এই যে ওরটাকে আমি যদি একটু মোল্ড করে বলি যে প্রতি 1 মাস পর পর যদি আমরা কমিক্স করতে চাই সেখানে বাধা কি? আমি যেটা টাকা বুঝতে বাদে, টাকার প্রসঙ্গ বাদ, দরকার টাকা নাই। টাকা না, ওটা সমস্যা না। আমি যেটা বুঝতে পারছি কি বলে, ডিমটা ভেঙে কুসুমটা বলি আর কি। ব্যাপার হচ্ছে যে বই একটা লেখা হুম, অত কষ্ট না, বই একটা ছাপানো অত কষ্ট না। লেখকরা শুনলে ভাই এই যে বইয়ের লেখা, যতটা কষ্ট কম্পারেটিভলি হ্যাঁ, রিলেটিভলি যতটা কষ্ট হচ্ছে Right. বইটা বিক্রি করা। ও, হ্যাঁ যাক, খুব বই ভালো। বই বিক্রি করার তুলনায় আপনি যখন বই বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে লেখাটা অত কষ্ট ছিল না, ছাপানোটা অত যাক, কষ্ট আমাদের ছিল। কষ্টটা finally এটা কেন জানবো না, আমি তো বহু জায়গা থেকে কাজ করতেছি। হ্যাঁ যাক, আমি আমার তো না বলি, আমি আপনাদেরকে একটা আহ, উম, ব্যবসায়িক বুদ্ধি দিই। হুম, আপনাদেরকে না, আপনাকে আচ্ছা। ব্যবসা শেখানোর ক্ষমতা আমার নাই, ওই বেয়াদবি আমি করবো না। আমি যারা রিডার অডিয়েন্স যারা পাঠক আছে তাদেরকে একটা বুদ্ধি দিই যে আপনি শুধু বই পড়বেন, বেচবেন না। একটা আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের অভাব। Right. বই বিক্রির যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, আগে আমাদের আমলে যখন বই কিনে পড়ছি কমিক বই, তখন বাবা মাকে বলছি যে সবুজ লাইব্রেরি থেকে চাচা চৌধুরী ফ্যান্টম টিনটিন এগুলো কিনে দাও। তখন সবুজ লাইব্রেরিতে এরকম বা যে কোনো লাইব্রেরিতে এরকম দড়ি টানানো থাকতো, শান্তিনগর। এরকম বই ঝুলানো থাকতো কমিক বই। আমরা রিক্সা থেকে দেখতে পারতাম বা বাইরে থেকে দেখতে পারতাম কমিক বই ঝুলতেছে। হুম, হুম, 5 টাকা দিয়ে হিমেন কিনছি, 10 টাকা দিয়ে হাতা পোতা কিনছি, সেই আমল। হ্যাঁ তখন হয়তো 30-40 টাকা গরুর মাংসের কেজি ছিল, হুম, সেটা হ্যাঁ। আমরা বেশি বলতাম। তো না 60 টাকা বলেছি। এনিওয়ে, তো ওই সেই আমলটা এখন আর নাই। এখন যদি আমরা চিন্তা করি বইয়ের দোকানে মানুষ যে ওরকম দড়িতে টাঙানো, কাপড় টাঙানো দড়ির মধ্যে দড়িতে টাঙানো বই কমিক থাকবে, সেখান থেকে কমিক কিনতে মানুষ, ওই চিন্তা করাটাই ভুল, সেটা বুঝতে একটু দেরি হয়েছে। ওটা কেউ করবে না। বইয়ের দোকানে এখন মানুষ যায় হচ্ছে স্টেশনারি জিনিস কিনতে অথবা ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর বই কিনতে। আর কিছু বড় বড় লাইব্রেরিতে মানুষ যায় বিদেশি বই কিনতে। হুম। কিন্তু দেশি বা ইন্ডিয়ান কমিক বা এগুলো কমিক কেনার জন্য কি আসলে বইয়ের দোকানে যায় না, এত কষ্ট কেউ করে না। Except ইমন। বইয়ের দোকানে কেউই যায় এখানে আমার- ইনফ্যাক্ট আমি মানে কলা বাগানে যত বইয়ের দোকান আছে ওখানে আপনি যদি একটু হাঁটেন দেখবেন বইয়ের দোকানে কেউ যায় না। খালি এই যে Stationery পাঠ্য বই, জিনিসটা হচ্ছে অনলি পাঠ্য বইয়ের জন্য লোকজন যায়। তো আপনার মতে এখন বুদ্ধিটা কি হতে পারে আর মানুষকে যে আরো পড়ো বা সেল হোক, আপনার মতে বুদ্ধিটা কি? আমার মতে একটা সহজ বুদ্ধি হতে পারে যে একটা ভার্সিটির স্টুডেন্ট, সে কিন্তু তার কাছে 2-3 হাজার টাকা আসলে খুব একটা বড় ইনভেস্টমেন্ট না। এর থেকে বেশি টাকা তারা আসলে ফাস্টফুডের দোকানে উড়ায় বা মোবাইল ফোনের পিছনে লাখ লাখ টাকা উড়ায়। তো আপনার কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু ঘরে ঘরে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য লাখ টাকার ফোন কিনে কিন্তু ফেসবুকে বা ইউটিউবে রিলস বানায়, কিন্তু ওখান থেকে আসলে কয়জনের টাকা পায়, টাকা ব্যাক পায় কয়জন। তো একটা সহজ বুদ্ধি দিই, 2-3 হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে বই কিনেন, আমার কাছ থেকে বই কিনেন। যেমন আমার নিশাচর বইটা, এটা 500 টাকা দাম, আমি এটা আপনার কাছে রাখবো 300 টাকা, আপনি এটা বেচবেন 400 টাকা বা 420 টাকা আপনার ভার্সিটির সার্কেলের আমারই লোভ হচ্ছে ভাই। মানে ঠিক এটা আছে, আপনি দাদা, ইনস্ট্যান্ট খুব- লাভ পাইলেন, ইনস্ট্যান্ট আপনি প্রফিট পাইলেন। আপনি আগে কাস্টমার রেডি করবেন, 10টা কাস্টমার রেডি করলেন, ওদের কাছ থেকে আগেই টাকা নিয়ে নিলেন, প্রি অর্ডার আমাকে টাকা দিয়ে আপনি বই নিয়ে দিয়ে দিলেন দাদা ভার্সিটি। ভাই, আমরা এটা ফান মোডে বলতেছি, এটা কিন্তু এটা ভেরি গুড possible, আইডিয়া। হ্যাঁ, এটা কারণ possible। আমি যদি ভুল না করে থাকি, হুম। ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ইনকাম করে যে অ্যামাজন, হুম। তাদের কিন্তু বইয়ের এই আপনি যেটা বলতেছেন এইটা করেই কিন্তু শুরু, যে একটা বই প্যাকেজিং থেকে এন্ড পর্যন্ত সে দেখবে মানে ভেজালটা সে সামলাবে, হ্যাঁ ওইখান থেকে কিন্তু আর এটা করতেছে। আমাদের এখানে এটা মিসিং, রকমারি করতেছে কিন্তু ওইটাও কিন্তু অনেক কমপ্লিকেটেড। না, একটা আইডিয়া তো আসলে বাস্তবায়ন না করে বোঝা যায় না আইডিয়াটা বাস্তবায়ন হবে কি হবে না। কিন্তু এই আইডিয়াটা আমার মনে হয় যে আপনারা এটা ট্রাই করা খুব একটা কঠিন না। আপনার ভার্সিটিতে 10 জন স্টুডেন্টের কাছ থেকে আপনি অর্ডার নেন, নিয়ে আপনি তাদের কাছ থেকে অ্যাডভান্স নেন বা কিছু নেন, নিয়ে বই আমার কাছ থেকে নিয়ে যান, নিশাচর 10 কপি 20 কপি নিয়ে যান, আপনি সেল করে ইনস্ট্যান্ট আপনি প্রতি বইতে আপনি 100 টাকা 120 টাকা লাভ পাইলেন। এটা যদি আপনি মানে প্রতি মাসে যদি এরকম করতে পারেন, প্রতিদিনই যদি করতেন, তাহলে আপনার কিন্তু একটা ইনস্ট্যান্ট আপনি ইনকাম পাচ্ছেন। হ্যাঁ, তো এটা আমার মনে হয় না যে এটা খুব একটা কঠিন বা খারাপ কিছু।
হুম, মনে হয় এটা ট্রাই করলে দেখবেন যে আমাদের যেটা বলতেছিলাম যে বইয়ের ডিস্ট্রিবিউশন চ্যানেলের অভাবের কারণে হুম। আমরা কমিক মানে লেখা আঁকা ছাপানো এগুলোর থেকেও বেশি হচ্ছে সেল তাই শুধু কঠিন কমিক্স হচ্ছে না, সেল কিন্তু করা। এটা যে কোনো বইয়েরই হ্যাঁ, ক্রাইসিসটা আছে, হ্যাঁ, যে ভালো বই, যে নন ফিকশন, নন ফিকশন গল্পের বই, ক্রিয়েটিভ বই, হ্যাঁ, ক্রিয়েটিভ মানে টেক্সট ফিকশন, বই না, ফিকশন। টেক্সট বইয়ের এই কোনো সমস্যা নেই, টেক্সট বই মানুষ কিনবেই, কিন্তু ক্রিয়েটিভ বই, গল্পের বই না, নভেল, কমিক, গ্রাফিক নভেল, এভরিথিং, এই ক্রিয়েটিভ বইগুলো এগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই, এই রাইট, কারণে রাইট, এটা সমস্যা। একমত। তো ওই আপনারা যারা ভার্সিটির স্টুডেন্ট আছেন এটা একবার ট্রাই করে দেখতে পারেন, লাভ হলে হইলো, না হইলে আপনি করলেন না। আর ওই তো আগেই তো আপনারা অ্যাডভান্স নিয়ে নিবেন, বা এখন আপনি ট্রাই সবাইকে করে দেখতে পারেন। বিজনেসম্যান বানায় ফেলছেন কিন্তু already, which is good। মানে আমাদের তো বিজনেস আইডিয়া কম। এটা একটা আইডিয়া, এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় না এখানে লসের কিছু আছে। এতে এইভাবে করলে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাটা হয়ে যেত। যেমন দেখেন একটা সহজ উদাহরণ দিই, আমি যদি যেমন আমি পাঞ্জেরির জন্য লিখি, মারুফ অপসরি পাঞ্জেরির জন্য লিখি, পাঞ্জেরির মেইনলি কি, এরা গাইড বই, প্রচুর এরা বিখ্যাত গাইড বইয়ের কারণে। এখন আপনি লক্ষ্য করে দেখেন পাঞ্জেরির যে গাইড বই, এটা বান্দরবানের বান্দরও পড়ছে, বান্দরবানের বান্দরও পাঞ্জেরি জানে যে এটা, মানে এত ডিস্ট্রিবিউশন চ্যানেল তাদের, কিন্তু যেখানে পাঞ্জেরির গাইড বই যেখানে পাওয়া যায় সেখানে কি পাঞ্জেরির কমিক পাওয়া যায়? এটা কেন জানে, এটার অ্যান্সার কিন্তু কেউ জানে না আসলে। যে কারণ তাদের সেই ক্ষমতা আছে, স্টিল তারা কেন এটা অ্যাপ্লাই করে না জানি না কেন করে না। এটা আমি পাঞ্জেরির একদম টপ লেভেল পর্যন্ত গিয়ে এই কথাটা এইভাবেই বুঝছি। হ্যাঁ, তো এখন এটার অ্যান্সার আমাদের কাছে নাই, এটা তারা জানে। তো আমি এখন এটা একটা বুদ্ধি দিলাম, এই যে বুদ্ধিটা দিলাম ব্যবসায়িক বুদ্ধি, এটা শুধু ঢাকা কমিক্স না, যে কোনো প্রকাশনী এই বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে। আপনি খালি ঢাকা কমিক্সের বই নেবেন এরকম না, আপনি সব কাছ থেকে সবার কাছ থেকে নিয়ে আপনি নিজেই একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল হয়ে যান। আপনি বই কেনাও হইলেও, পড়াও হইলেও, বেঁচেও দিলেন। হ্যাঁ, তো আপনার লাভ হইলো, আপনি কমে পাইলেন। হ্যাঁ, তো ট্রাই করে দেখতে পারেন, এটা একটা সলিউশন হতে পারে বই দিক থেকে। ভেরি গুড আইডিয়া। ইনফ্যাক্ট আমরা একটা কমিক্স ক্লাব চালু করতেছি অলরেডি, এটার মানে কথাবার্তা চলতেছে। তো ওইটার মাধ্যমে কিন্তু এই জিনিসটা হইতে পারে। আমরা অলরেডি এটা বলছিও সবাইকে যে অ্যানাদার অপশন, মানে ক্লাবের কি কি অ্যাক্টিভিটি, তার মধ্যে একটা হচ্ছে যদি ওই ক্যাম্পাসে লোকজন কমিক্স চায়, এটা শুধু ঢাকা কমিক্স না, অন্য সব কম্পাস, কারণ এত তো আমাদের কমিক বুক নাইও, মানে সেই ঘুরে ফিরে আমরা 4-5 জনই। তো ওই সব কমিক্স একজন কাছে থাকলো, কেউ চাইলে তার থেকে নিলে এটা হইতে পারে। এটা গুড আইডিয়া, এবং তার তো এটা মানে একটা যে আমি পার্সোনালি মানে আশাবাদী যে আমি যে আইডিয়াটা দিলাম এটা আসলে সফল হবে। সফল যদি না হয়, এটা একমাত্র সফল না হওয়ার কারণ হচ্ছে যে আপনার নিজের সার্কেলের মধ্যে যদি ডিসঅনেস্ট লোক থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি যখন স্কুলে পড়তাম আমি কমিক ভাড়া দিতাম, কারণ তখন তো কমিক কেনার টাকা ছিল না। কমিক আমি কিনে টিনে আমি ভাড়া দিতাম, ক্লাসের মধ্যে ভাড়া দিতাম যে এটা 2 টাকা দিবি। তখন থেকে ব্যবসায়ী, তারপরেও তো কিছুই করতে পারি না। তো ওই তখন ওই 2 টাকা 4 টাকা করে বই ভাড়া দিতাম, তো যারা ভাড়া নিত আর টাকাও দিত না, বই নিয়ে চলে যেত, বই ফেরত দিত না। এখন বড় ব্যবসা। এই ধরনের ডিসঅনেস্টি যদি আপনার সার্কেলে থাকে তাহলে আপনার আইডিয়া ফেল করবে। কিন্তু আবার এমন হইতে পারে যে আপনি মানুষের কাছ থেকে টাকা অ্যাডভান্স নিলেন, আপনি বই তাদেরকে দিলেন না, আপনি টাকা মারি দিলেন। তো এই ডিসঅনেস্টি গুলো যদি না করেন, লাস্ট আইডিয়াটা কিন্তু অনেকে নিবে না, এই ধরনের শয়তানি গুলো যদি না থাকে, এই ধরনের ডিসঅনেস্টি যদি আপনাদের মধ্যে না থাকে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, তাহলে এই আইডিয়া ফ্লপ হবে না। আপনারা যদি অনেস্টির সাথে আমার আইডিয়াটা অ্যাপ্লাই করেন, আপনারা সফল হবেন। থ্যাংক ইউ। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, অনেক ভালো আড্ডা হচ্ছে। ইমন, যদি আজকের কি বলে ফ্যান হিসেবে বা যেটাই হোক, তুমি যদি কোনো প্রশ্ন করতে চাও, লাস্ট কোনো প্রশ্ন আছে? লাস্ট আমি ওই ক্লাসরুম থেকে একটা বলি, এরপরে কোয়েশ্চেনটা করি। আমি যখন দুর্জয় পড়া শুরু করি, আমি আমার স্কুলে পলায় দুর্জয় নিয়ে যেতাম, ঠিক আছে? তো আমার বন্ধুদের দিতাম যেন ওরা আগ্রহ পায়, মানে যেন কেনার আগ্রহটা ওদের মধ্যে হয়। তো ওরা করতো কি, আপনার 1 থেকে 10 সবই নিয়ে যেতাম। একজনের কাছে 1 দিছি, একজনের কাছে 2 দিছি, এরকম করে আপনার মধ্যে মানে তারা নিয়ে নিয়ে পড়তো, বইয়ের মধ্যে লুকায় পড়তো। এমনকি সিরিজ শেষও করে দিছে আপনার 1 থেকে 10, আপনার স্কুলেই শেষ করে দিছে। এখন এরপরে কি তারা আর কমিক কিনে নাই, ঠিক আছে? তো এই টেন্ডেন্সিটা আমার কাছে খুব খারাপ লাগে, যে একটা কমিক আপনি পড়ে ফেললেন, ওটা কালেক্ট করলেন না, বা এরপরে কি হয়, যেমন আমি দুর্জয় 1 থেকে 10 পড়ছি, এরপরে তো স্টোরি আছে, তো এটা তো আমি কোনোদিন জানলাম না। ওরা যেমন 1 থেকে 10 পড়ছে, 11 থেকে 18 বের হয়ে কনক্লুড হয়ে গেছে স্টোরি, ওরা তো আর জানতে পারলো না কি হয়েছে। তো আমার কোয়েশ্চেন হলো যে এমন কোনো ব্যবস্থা আছে যেন আপনার কমিকটা মানে সবাই যেন পড়তে পারে এবং একটা আগ্রহ থাকে? এই একটা কোয়েশ্চেন আছে আপনাদের কাছে আমার। আচ্ছা, খুবই কঠিন। এখন আসলে এটার অ্যানসার আমার জানা নেই, আপনি বলেন। আমি আমার যেটা বলি, যেমন আমি যখন স্কুলে পড়তাম, অনেক আগে অবশ্যই, সেইটার ব্যাপার ছিল কি, তখনও কিন্তু রিডার কমই ছিল। তখনও দেখা যায় যেমন আমার ক্লাসে 65 জন স্টুডেন্ট ছিল মনে আছে,
তার মধ্যে 7-8 জন হচ্ছে বই পড়তো, সেবা প্রকাশনী এটা সেটা, অত বেশি না কিন্তু। জেনারেলি পড়তো, হ্যাঁ, উন্মাদ ম্যাগাজিন আবার অনেকে পড়তো বা পড়তো, কিন্তু বই বলতে যেমন টিনটিন, অ্যাস্টেরিক্স এইগুলি পড়তো হচ্ছে 2টা ছেলে, ওদের থেকে আমি নিয়ে পড়তাম। এবং ওই সময়টা স্কুলের টাইমটাই কিন্তু মানুষের কাছে টাকাও থাকে না, হ্যাঁ একটা বাচ্চা কম বয়স, সুতরাং ওইটা সবার কাছে অতটা আবার প্রায়োরিটি ওয়ানে আসবে না, তার কাছে প্রায়োরিটির আরো অনেক কিছু আছে, সবাই তো আর একই জিনিস পছন্দ করবে না, তার হয়তো অন্য কিছু থাকবে। তো যদি 100 জন ফ্রি পড়ে, তার মধ্যে যদি 2 জন রিডার বা বায়ার যাই বলি তৈরি হয়, আমার মনে হয় এটা গুড এনাফ, হ্যাঁ আমি মনে করি। কারণ আমাদের প্রবলেম যেটা উনি বলছেন ওইটাই প্রবলেম, ডিস্ট্রিবিউশন বা অ্যাভেলেবিলিটি। যেমন তোমার কল্যাণে ধরো 10টা ছেলেরও পড়ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ তার মানে ও অ্যাভেলেবল ছিল বলে পড়ছে, অন্যরা তো না অ্যাভেলেবল নাই। না না ওইটা আসলে করতে হবে, করলে যেটা হবে যখন 5,000 রিডার পড়বে একটা বই বা 20,000 রিডার পড়বে, তখন হয়তো আমরা 1,000 কি বলে যে রেগুলার বায়ার বলি বা রেগুলার পাঠক পাবো। হ্যাঁ হ্যাঁ, সুতরাং এটা অ্যাভেলেবল করতে হবে, মানে ওই যে ফ্রি, হ্যাঁ যদি free। নাও কেনে সমস্যা নাই পড়ুক, হ্যাঁ এটা করতে হবে ফ্রি। কারণ অনেক ওয়ার্ল্ডের অনেক জায়গাতেই কমিক বুক ফ্রি অনেক কমেন্ট। ফ্রি কন্টেন্ট হ্যাঁ ছিল বা আছে। যেমন আমরা ইভেন ডিস্ট্রিমার হ্যাঁ গুলো যদি দেখেন, মেইন কমিক্স তো থাকেই, সাথে আবার শেষে 10 পৃষ্ঠা একটা অন্য কমিক্স ফ্রি থাকে ছোট, সেটা হয়তো উঠতি কোনো রাইটার, উঠতিও না, মানে ভালো ভালো, মানে ওদের উঠতিটাও তো আমাদের অনেক ভালো কাজের মতো আর কি। তো অনেক ফ্রি জিনিস আসলে থাকতে হয়, যেটা ইজি অ্যাক্সেস, যে হ্যাঁ পড়তে। এখন কি হয় যে একটা বই আমাদের, আমি মনে করি যে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট লয়াল কাস্টমার বেস হচ্ছে ঢাকা কমিক্স, কেননা হ্যাঁ আমাদের এখান থেকে কেনা এত ডিফিকাল্ট, হ্যাঁ আই থিঙ্ক, হ্যাঁ যে ইনবক্স করো, এই করো, হ্যাঁ বিকাশ করো, হ্যাঁ স্ক্রিনশট পাঠাও, হ্যাঁ পয়সা থাকো, মানে লাস্টের ডিজিটে এটার যে ধাপগুলি, মানে এইটা পার হয়ে যে কিনতেছে, সে তো আসলে মানে দারুণ। লোকাল কাস্টমার। এনিওয়ে, আমরা মনে হয় আজকে অনেক অনেক দারুণ দারুণ আলাপ করছি, হ্যাঁ তো এটা আরো লম্বা হয়ে যাচ্ছে, আর হ্যাঁ ভবিষ্যতে আড্ডা হবে। তো আমাদের মনে হচ্ছে এই সেটটা বেটার, কারণ যখন যে এক্সাম্পল দিচ্ছি পিছন থেকে বই নিয়ে দেখানো যাচ্ছে, এই সেটটা মেবি আমরা কন্টিনিউ করব। তো থ্যাংক ইউ সাথে থাকার জন্য, এবং দেখা হবে আবার খুব শিগগিরই। ধন্যবাদ।